স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি আমি অনিমেষ কর। আমি আছি আতিফান জুমন। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মালদ্বীপে পার্লামেন্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয়। এবছরও বই উৎসব হচ্ছে না, স্কুলে ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে বই। এবার রাজধানীর টিকাটুলিতে ময়লার গাড়ির ধাক্কায় একজন নিহত, চালক পলাতক। ইউপি নির্বাচনের সহিংসতায় টাঙ্গাইল, নওগাঁ ও পিরোজপুরে আহত ৩১, মুন্সিগঞ্জে গুলিবিদ্ধ ৬। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। ২০২১ সাল বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য তাৎপর্যপূর্ণ একটি বছর উল্লেখ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বিকেল ৫টায় মালদ্বীপের পার্লামেন্টে ভাষণে তিনি এই আশা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মালদ্বীপের এলডিসিতে উত্তরণের প্রসঙ্গে বলেন, এর মাধ্যমে দুই দেশের অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত হলো। সামনের ৫০ বছরের অগ্রযাত্রা এই দুই দেশের জন্য অর্থবহুল বলেও জানান তিনি। বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমৃদ্ধির উদ্দেশ্যে কাজ করে জানিয়ে বাণিজ্য, বিনিয়োগ, ট্যুরিজম ও সামাজিক যোগাযোগ নিয়ে একত্রে কাজের পরিধি বাড়ানোর আশা প্রকাশ করেন শেখ হাসিনা। We firmly believe we would further consolidate our bilateral relations through further expansion. আমরা আশা করি বাংলাদেশ ও মালদ্বীপ যৌথ কাজের পরিধি আরও বাড়াতে পারবে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও মজবুত হবে বলে আশা করি। বাংলাদেশ সমৃদ্ধির সম্ভাবনাময় একটি দেশ। আমি দুই দেশের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রকে এই সমৃদ্ধির যাত্রায় একত্রে কাজ করার আহ্বান জানাই। বাংলাদেশ মালদ্বীপ ফ্রেন্ডশিপ। বাংলাদেশ মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়াতে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈতকর পরিহার, বন্দি বিনিময় এবং যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতায় ৩টি সমঝোতা ও চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলির মধ্যে আজ বৈঠক শেষে এসব চুক্তি হয়। ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে মালের জমহুরি ময়দানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ সলি। পরে প্রেসিডেন্ট প্রাসাদে দুই নেতা বসেন দ্বিপাক্ষিক বৈঠকে। এ সময় একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। মালদ্বীপের কাছে বাংলাদেশ হস্তান্তর করে ১৩টি সামরিক যানের প্রতীকী চাবি। পরে এক যৌথ ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ থেকে নার্স ও চিকিৎসক নেবে মালদ্বীপ। বিমান চালুর পর এবার দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের পরিকল্পনা হচ্ছে। আমাদের মধ্যে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে, যা বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা চুক্তিও সম্পন্ন হয়েছে। এছাড়া বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক সরঞ্জাম হস্তান্তর করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মানব শক্তি উন্নয়ন, যুব ও ক্রীড়া এবং মৎস্য ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বাড়াতে আমরা উভয় দেশই সম্মত হয়েছি। বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী নিতে মালদ্বীপের প্রস্তাবকে আমরা স্বাগত জানিয়েছি। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ সুবিধা বাড়ানো, রোহিঙ্গা সংকট সমাধান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ উন্নয়নের বিষয়ে প্রেসিডেন্ট সলিহের সাথে বিস্তারিত আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছি আমরা। এছাড়া মালদ্বীপে অনথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণের বিষয়েও আলোচনা হয়েছে, যারা উভয় দেশের অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখছে। মালদ্বীপ সফর শেষে ২৭ ডিসেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছর বই উৎসব হচ্ছে না, স্কুলে ধাপে ধাপে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। দুপুরে মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন করে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ৩১ ডিসেম্বরের মধ্যেই ৯৫ ভাগ বই পৌঁছে যাবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী।
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য ৩৪ কোটির বেশি বই ছাপাচ্ছে সরকার। তবে এরই মধ্যে প্রাথমিকের বেশিরভাগ বই উপজেলা পর্যায়ে পৌঁছানো সম্ভব হলেও মাধ্যমিকের প্রায় ৫ কোটি ছাপানোর কাজ বাকি। মুদ্রণ মালিক সমিতি বলছে, অনেক ছাপাখানাই কাজ শুরু করেনি এখনো। দরপত্র দিতে দেরি হওয়ায় এবং গত বছরের বিল সময় মতো না পাওয়া সহ নানা কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তাই মাধ্যমিকের বই নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমাদের কিছু প্রতিষ্ঠানের বিল পরিশোধ করা নাই গত বছর আমাদের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হঠাৎ করে কাগজের দাম বাড়ার কারণে, কোভিডের কারণে। ওরা ব্যাংকের ঋণ 100% পরিশোধ করতে না পারার কারণে ব্যাংক ওদেরকে ফাইন্যান্স করে নেয়। মাধ্যমিকের বই ৯৫% ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলে যাবে, আর বাকি বই ৭ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীরা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। ২১ কোটি বাধাই হয়ে গেছে, সরবরাহ হয়ে গেছে ১৭ কোটির বেশি, এবং আমাদের এই আগামী ৩-৪ দিনের মধ্যে আমরা আশা করছি যে সবই প্রায় হয়ে যাবে। তারপরেও হয়তো একেবারে খুব স্বল্প একটা সংখ্যা বাদ থাকতে পারে, সেটাও আমরা আশা করছি যে অবশ্যই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বাচ্চাদের হাতে আমরা দিয়ে দিতে পারবো। নতুন কারিকুলামের প্রথম এবং ষষ্ঠ শ্রেণীর বই ফেব্রুয়ারিতে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষামূলকভাবে ৬০টি স্কুলে শিক্ষার্থীরা এই বই পাবে। নতুন কারিকুলামের আপনারা তো জানেন যে এর মধ্যেও আমরা সেই টেক্সটগুলো আবার সব দেখছি, আমরা নিজেরাই বসে দেখছি সবাই বিশেষজ্ঞদের নিয়ে। সেটা আমাদের ট্রাই আউটে আমরা যাব ১ ফেব্রুয়ারি থেকে। তার কারণ হলো আমাদের ছাত্র ভর্তি সেই কাজটি শেষ হতে জানুয়ারির শেষ হয়ে যায়। গত বছর বইয়ের কভারের অতিরিক্ত কাজের বকেয়া বিলও দ্রুত দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংশ্লিষ্টরা বলছেন, সকল জটিলতা কাটিয়ে নির্দিষ্ট সময়ে যাতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো যায় সেজন্য সার্বক্ষণিক তদারকি করতে হবে। সেই সঙ্গে কোনো প্রতিষ্ঠান নিম্নমানের কাগজ দিলে সঙ্গে সঙ্গে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকাটুলিতে রাজধানী সুপারমার্কেটের সামনে ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা সেটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি বলে জানালেও নিশ্চিত করেনি পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাজধানীতে আবারও দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় একজনের মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্রুত গতিতে আসা ময়লার গাড়িটি স্বপন কুমার সরকার নামের এক ব্যক্তির উপরে উঠে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দেখলাম একটা রিক্সা এই পার থেকে ওই পার গেতেছে, সিটি কর্পোরেশনের গাড়ি, রিক্সাটা কাইতে পড়ে গেল, সিটি কর্পোরেশনের গাড়ি ব্রেকও করলো না, আর উপর দিয়ে উঠায় নিয়ে গেল। আর ময়লার গাড়ি সিটি কর্পোরেশনের ময়লা গাড়ি, ময়লা বোঝাই করা ছিল। ওই বেপরোয়া গাড়ি চালায় গেছে, যদি চেষ্টা করতো লোক বাঁচতো, ওই ব্রেক করলে লোক বাঁচতো। এখানে সম্পূর্ণটা হচ্ছে গ্যাঞ্জামটা বেশি, যার কারণে অ্যাক্সিডেন্টটাও এখানে বেশি হয়। কারণ রাস্তা হচ্ছে একটা, আর উল্টা দিক থেকেও আপনার যানবাহন চলাফেরা করে। প্রত্যক্ষদর্শীরা ময়লার গাড়ির কথা বললেও এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কিছু বলতে পারছেন না কেউ। পুলিশের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা বলছেন, একটি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে গাড়িটি সিটি কর্পোরেশনের কিনা। ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, ময়লার গাড়িতে প্রাণ হারিয়েছেন স্বপন কুমার সরকার। সিটি কর্পোরেশনের গাড়ি, ওনাকে এইভাবে উপর দিয়ে গাড়িটা নিয়ে যায়, কিন্তু উনি তো পারতো যে ওনাকে বাঁচাতে। যেমন ড্রাইভারের দোষ আছে, রিক্সা ড্রাইভার, এমন মেন হলো সিটি কর্পোরেশন গাড়ি। আমার বোন খবর পাইছে 10 মিনিট পরে। মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। গত মাসে ঢাকা সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় 2 জন প্রাণ হারান। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা কর্মকর্তাকে বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে লাঞ্ছিত করার ঘটনায় গ্রেপ্তার হলেন জামালপুর দেয়ানগঞ্জের বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সংস্থাটি জানায়, ঘটনার পর মামলা হলে আত্মগোপনে চলে যান সাবেক এই মেয়র। শাহনেওয়াজ শাহান শাহ জামালপুরের দেওয়ানগঞ্জের সাবেক মেয়র। রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরের এক হোটেল থেকে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করে র্যাব। বুধবার গভীর রাতে র্যাব তার অবস্থান শনাক্ত করে। রাত থেকেই হোটেলটি ঘিরে রাখে বাহিনীর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূলত র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখা এবং র্যাব 1-এর আভিযানিক দল এই হোটেলে অভিযান পরিচালনা করে আজকে সকালে, এবং এখান থেকে
সাম্প্রতিক সময়ে বরখাস্তকৃত সাবেক দেওয়ানগঞ্জ পৌর মেয়র শাহেন শাহকে আমরা আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, দেশ থেকে পালানোর পরিকল্পনা ছিল না শাহনেওয়াজ শাহানশার। তবে ঢাকায় বসে তিনি বিভিন্ন রাজনৈতিক নেতার সহায়তা পাওয়ার চেষ্টা করছিলেন। মাদক সামগ্রী কিছু পেয়েছি, সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আমরা বিপুল পরিমাণ অর্থ পেয়েছি, আনুমানিক 3.5 লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি এবং এগুলো সহ আমরা তাকে আটক করেছি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত 16 ডিসেম্বর বিজয় দিবস ও সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন মেয়র শাহানশাহ। ওই দিন রাতেই তার বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ। এই ঘটনায় 19 ডিসেম্বর মেয়রকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এছাড়া 21 ডিসেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউপি নির্বাচনে দলীয় প্রতীকে মাঠে নেই বিএনপি সহ বেশিরভাগ দল। তারপরও নির্বাচনের সংঘর্ষ আর প্রাণহানি ঘটছে প্রায় প্রতিদিনই। আজও টাঙ্গাইলের ঘাটাইলে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন 20 জন, আর মুন্সিগঞ্জের গজারিয়ায় সহিংসতায় 6 জন গুলিবিদ্ধ সহ আহত 9 জন। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়া নৌকার এক কর্মীকে কুপিয়ে জখম করেছে বিরোধী পক্ষের লোকজন। টাঙ্গাইলের ঘাটাইলের লেকেরপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহীদুল হক মিলনের পক্ষে বৃহস্পতিবার দুপুরে মিছিল বের করে তার কর্মীরা। মিছিলটি ইউপি কার্যালয়ের সামনে পৌঁছলে বাধা দেয় নৌকার সমর্থকরা। এ সময় দুপক্ষের সংঘর্ষে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আহত হন দুপক্ষের অন্তত 20 জন। আগুন দেয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলে। আমরা যখন মিছিলের বেশিরভাগ অংশ পার হয়ে গেছে, আমাদের পেছনের দিকে যে অংশটুকু ছিল সে অংশকে সে অতর্কিতভাবে হামলা করে, যেটা আমরা জানতাম না, জানি না। তারা পরিষদে এসে আক্রমণ করে পরিষদের সামনে থাকা আমাদের 5 নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলালের গাড়িটায় আগুন দেয়। 2 পক্ষের বক্তব্য শুনছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন। তারা সকলের বক্তব্য দেখে আলামত নিয়ে আমরা এই বিষয়টি আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে বুধবার রাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক খোকন সহ গুলিবিদ্ধ হয়েছেন 6 জন। এ সময় কুপিয়ে জখম করা হয় আরও 3 জনকে। গুরুতর অবস্থায় 2 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। অন্যদিকে বুধবার সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়া নৌকার কর্মী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান বিপ্লবকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহত বিপ্লবের 2 হাতের কবজি কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছে চিকিৎসক। ক্যাম্পিং করে আসার পথে উৎপেতে থাকা সন্ত্রাসী বিভিন্ন এলাকা থেকে বহিরাগত সন্ত্রাসীরা ওই এলাকায় জড়ো হয়ে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই কাজটি ঘটিয়েছে। 2 হাতে ইনজুরি আছে, তারপর রগ, যেটা আমরা ইংলিশ বলি ভেসেল ইনজুরি আছে। ফিজিক্যাল কন্ডিশন স্টেবল না এবং অপারেশনের পর 72 আওয়ার্স, এর মধ্যে আসলে কিছু বলা যাইতেছে না। এদিকে নওগাঁর ধামইরহাটে উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 20টির বেশি মোটরসাইকেল। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের সহিংসতা মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার দাবিতে কাফনের কাপড় মাথায় দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ফেনীর সাধারণ মানুষ। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বুধবার হবিগঞ্জে বিএনপি সমাবেশে পুলিশের হামলার প্রতিবাদে আগামী শুক্র ও শনিবার সিলেট বিভাগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব দাবি করেন 1200 রাউন্ড শটগানের গুলিতে বিএনপির 300 নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত বলেও দাবি করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বিনা উস্কানিতে বিএনপির সমাবেশে হামলা করেছে। এই ঘটনায় হবিগঞ্জের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যাহার এবং তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানায় বিএনপি। এসপির নির্দেশে সম্পূর্ণ বেআইনিভাবে প্রায় 1200 রাউন্ড আপনার এই শটগান এর গুলি ব্যবহার করা হয়েছে, যেটা আইনত এখন ব্যবহার সারা বিশ্বে এটাকে আপনার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এসপি মুরাদ আলী, ওসি নাজমুল হাসান, ওসি মাসুক আলীর অপসারণ দাবি করছি এবং একই সঙ্গে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি।
নির্বাচন কমিশন গঠন নিয়ে হাটে ঘাটে কথা না বলে বিএনপিকে নিজেদের দাবি রাষ্ট্রপতিকে জানানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে মুজিব বর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, গতবারও বিএনপি সহ সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। হবিগঞ্জে বিএনপির উপর হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নিজেরা চেয়ার ছোড়াছুড়ি করেছে, তাদের ঝামেলা মেটাতে পুলিশ কাজ করেছে। সুনামগঞ্জ শৃঙ্খলা বজায় রাখতে নিজেদের কাজ করেছে পুলিশ। জাতির পিতা শেখ মুজিব বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, বিজয়ের 50 বছরে বাংলাদেশ এক মর্যাদাপূর্ণ দেশ হিসেবে বিশ্বের সামনে আবির্ভূত হয়েছে। কমিশন গঠনের লক্ষ্যে যে সংলাপ শুরু করেছেন, সব দলের সাথে আলাপ আলোচনা, এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই এটি করা হচ্ছে। অনেক গণতান্ত্রিক দেশ আছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে এই ধরনের কোনো সংলাপ হয় না। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ফাঁস হওয়া একটি ফোন আলাপের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দুজনের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র দাখিল করেছে চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। চট্টগ্রাম মহানগর কাউন্টার টেরোরিজমের উপকমিশনার ফারুকুল হক জানান, তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য প্রমাণ মেলায় বিশেষ ক্ষমতা আইনে আদালত অভিযোগপত্র দাখিল করা হয়েছে। 2018 সালের 29 জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সে সময় আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কুমিল্লায় অবস্থানরত তৎকালীন ছাত্রদল নেতা মিলহানুর রহমান নাওমির ফোনালাপের একটি অডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আইসিটি ধারাতে তাদের অভিযোগ প্রমাণিত হয়নি, কারণ তারা নিজেরা সেটি করেননি। আর রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কোনো সন্দেহের অবকাশ নেই যে তারা একে অপরের সাথে কথোপকথন করেছিল, যেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে প্রমাণিত হয়। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে 2 জনই পুরুষ। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,054 জনের। 849টি ল্যাবে 24 ঘন্টায় 19,624 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 382 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.95%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,82,368 জনে। সুস্থ হয়েছেন আরও 312 জন। এ নিয়ে মোট সুস্থ 15,46,664 জন। ভারতের পাঞ্জাবের একটি আদালতে বিস্ফোরণে 1 জন নিহত হয়েছে, 2 নারী সহ গুরুতর আহত 5 জন। বৃহস্পতিবার দুপুরে লুধিয়ানার জেলা আদালতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, আদালতের 2য় তলার বাথরুমে এই বিস্ফোরণ হয়। পরে ঘটনাস্থলে ছুটে যান দমকল বাহিনী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। বর্তমানে আদালতের ভবনটি খালি করে পুরো এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে। নিউজিল্যান্ডে টানা 3য় দিনের অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। দলের ব্যাটিং পরামর্শক অ্যাশোয়েল প্রিন্স জানিয়েছেন, নিউজিল্যান্ডের উইকেটে বোলারদের চেয়ে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে বেশি। লিঙ্কন ইউনিভার্সিটি মাঠে নিয়মিত অনুশীলনে টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটীয় কোনো সাফল্য না থাকার চক্র এবার ভাঙতে চায় বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই তাই ব্যস্ত সময় ক্রিকেটারদের। প্রতিদিনের অনুশীলনেই বাড়তি গুরুত্ব পাচ্ছে স্লিপ ক্যাচিং। আমাদের সামনে এখনো 1 সপ্তাহ সময় আছে। ক্রিকেটাররা অনুশীলনে প্রতিনিয়ত উন্নতি করছে। প্রথম টেস্টে সবাই সেরাটা দেওয়ার জন্য তৈরি হয়ে উঠবে বলে আশা করা যায়। নিউজিল্যান্ডের উইকেটে বোলারদের চেয়ে ব্যাটারদের চ্যালেঞ্জই বেশি। জানা কথাটাই শিষ্যদের আবার মনে করিয়ে দিলেন অ্যাশোয়েল প্রিন্স। নিউজিল্যান্ডের মাটিতে 2-3 দিনের অনুশীলন শেষ হলো। বোলারদের জন্য এখানে কাজটা সহজ হলেও ব্যাটারদের চ্যালেঞ্জ অনেক। নিউজিল্যান্ডের উইকেটে বাউন্স থাকে, সিম মুভমেন্টের সঙ্গে মানিয়ে নিতে পারলেই ব্যাটাররা ভালো করবে। 2021 সালে সাফল্যের চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। তবে টেস্ট সিরিজ শুরু হবে নতুন বছরের প্রথম দিনে। সেই সূত্রে নতুন করে আশায় বুক বাঁধাই যায়। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আকরাম খান, খালেদ মাহমুদ সুজন প্রভাবশালী দুই পরিচালক আগের পদে বহাল থাকবেন নাকি পরিবর্তনের হাওয়া লাগবে? নতুন কমিটিতে এবার তরুণ, ওবেদ আর নিজাম, ফাহিম সিনহা আর অভিজ্ঞ সংগঠক ইফতেখার মিঠুকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। কাল বিসিবির দ্বিতীয় সভায় আসবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সভা শুরু বেলা 3:30টায়। 6 অক্টোবর বিসিবি নির্বাচনের পর পেরিয়ে গেছে প্রায় 2.5 মাস। নতুন করে পদ বন্টন করা হয়নি, কাজে আসেনি গতি। পদ ছাড়ার কথা জানিয়েছেন আকরাম খান। বিসিবির একাধিক পরিচালকও চান দায়িত্বে অদল বদল। সবকিছুর ফয়সলা হতে যাচ্ছে দ্রুতই। ছুটির দিনে ব্যস্ত থাকতে হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে বোর্ডের অ্যাকর্ডিং টু বোর্ড কনস্টিটিউশন আমাদের একটা স্ট্যান্ডিং কমিটিগুলো ফর্ম করার একটা বিষয় রয়েছে, সেগুলো হয়তো আমরা চূড়ান্ত করতে পারবো বলে আশা করি, অ্যাটলিস্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পজিশনগুলো। এর বাইরে আমাদের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে যে আমাদের পরিকল্পনা রয়েছে সেটার কিছু বিষয় বোর্ডে আসবে। কোন কোন পদে পরিবর্তন আসবে সেই দিকেই আগ্রহ সবার। আকরাম খান কি সত্যিই থাকবেন না ক্রিকেট অপারেশনসে? বিসিবি সভাপতি অনুরোধ করলে কি করবেন? না থাকলে গুরুত্বপূর্ণ এই পদে কে আসবেন? গেম ডেভেলপমেন্ট, সিকিউরিটি, আম্পায়ার্স, বিপিএল, সিসিডিএম এর কমিটিতেও আসতে পারে পরিবর্তন। দায়িত্ব পেতে যাচ্ছেন ওবায়েদ, ফাহিম, মিঠু। গুরুত্বপূর্ণ সভায় শেখ হাসিনা স্টেডিয়ামের কাজের অগ্রগতি নিয়েও আসবে সিদ্ধান্ত। আলোচনায় গুরুত্ব পাবে বিপিএল সিজন 8। 3 জন করে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ফরেন প্লেয়ার্স নেওয়ার একটা সুযোগ রয়েছে। সো কাদের সাথে কি কন্ট্রাক্ট হচ্ছে বা কী ধরনের কারা আসছেন সেই বিষয়গুলো আমরা আসলে আমাদের যে নির্ধারিত যে ড্রাফটের জন্য যে সময় নির্ধারণ করা আছে 27 তারিখ, তার হয়তো আগে আমরা জানতে পারবো। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটের কথা। বিপিএলে প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল 1 কোটি আর রানার্স আপ দল পাবে 50 লাখ টাকা, যা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চেয়ে অনেক কম। এ নিয়ে সমালোচনা হলেও সিদ্ধান্ত থেকে সরে আসছে না বিসিবি। তবে ভবিষ্যতে বাড়ানো যায় কিনা ভেবে দেখবে বোর্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট। উদ্বোধনী দিনে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত, এছাড়া চলছে পাকিস্তান আফগানিস্তান দ্বৈরথ। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে কুয়েত। মোট 8টি দল 2 গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নেপাল ও কুয়েত। কাল নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগার যুবারা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। 30 ডিসেম্বর সেমিফাইনাল ও এর পরদিন ফাইনালের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে। সবশেষ আসরে রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে 5 রানের হারে স্বপ্নভঙ্গ হয়েছিল। এশিয়া কাপ শেষে যুব বিশ্বকাপ খেলতে ক্যারিবীয় অঞ্চলে যাবে রাকিবুল হাসানের দল। এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।